ওকে, তাহলে আমরা পাইলাম লং টার্ম নোটস পেয়াবল পেলাম। আর একটা আইটেম আছে কমন স্টক। কমন স্টক 2,60,000 ছিল, এখন হয়েছে 3,10,000। তাহলে কত বাড়ছে? 50,000 স্যার। 50,000 বাড়ছে। এই যে 50,000 বেড়েছে, তার মধ্যে এখানে বলছে যে ল্যান্ডের বিপরীতে ইস্যু শেয়ার ইস্যু করেছে। তা ল্যান্ডের বিপরীতে ইস্যু করছে কত? 15,000 স্যার। 15,000। তা 15,000 এর জন্য তার কোনো ক্যাশের এফেক্ট নাই। জি না স্যার। তাহলে এখানে বললেন যে কত বললেন, কত বাড়ছে? 50,000 স্যার। 50,000 বাড়ছে। 50 এর মধ্যে 15,000 এর কোনো ক্যাশ এফেক্ট নাই। তাহলে 50 মাইনাস 15, 50 মানুষ 15, জি স্যার। তাহলে কত হয়? 35,000। 35,000 স্যার। 35,000। 35,000 ক্যাশ ইনফ্লো হয়েছে না আউটফ্লো হয়েছে? 35,000 স্যার ইনফ্লো হয়েছে স্যার। ইনফ্লো হয়েছে। 35,000 ক্যাশ ইনফ্লো স্যার। ক্যাশ ইনফ্লো ইনফ্লো। হয়েছে। স্যার ইনফ্লো স্যার। একজনে বলে আউটফ্লো, একজনে বলে ইনফ্লো। শেয়ার ইস্যু করছে তো ইনফ্লো হয়েছে শেয়ার ইস্যু স্যার। করলে স্যার ক্যাশ ইনফ্লো ইনফ্লো হয়েছে, রাইট। তো লেখেন যে ইস্যুয়েন্স অফ অর্ডিনারি, ইস্যুয়েন্স অফ কমন স্টক টাকা 3,10,000 মাইনাস 2,10,000 মাইনাস 15,000 ইজ ইকুয়াল টু 35,000। হ্যাঁ 35,000। দেখেন ইস্যুয়েন্স অফ কমন স্টক টাকা 3,10,000 মাইনাস 2,60,000 মাইনাস 15,000। লিখেছি সবাই? জি স্যার। ওকে, এবার আর কি আইটেম থাকে? রিটেন আর্নিংস স্যার। রিটেন আর্নিংস। স্যার রিটেন আর্নিংস, তো রিটেন আর্নিংস ছিল কত? 95 95 92 জি স্যার। 95 ছিল, এখন আছে কত? ওকে, এখন আছে স্যার 92। 92। এফেক্ট কি আছে? আর রিটেন আর্নিংস এর এফেক্ট কি আছে? অন্য কোনো এফেক্ট আছে? রিটেন আর্নিংস দিয়ে আমরা কি করি? রিটেন আর্নিংস এর টাকা দিয়ে আমরা কি করি? ডিভিডেন্ড দিছে। ডিভিডেন্ড দিছে। ডিভিডেন্ড স্যার। কত টাকা ডিভিডেন্ড দিয়েছি? জি স্যার, ডিভিডেন্ড টু অ্যাডজাস্টমেন্ট দেখি স্যার। কত টাকা দিয়েছি আমরা ডিভিডেন্ড? Cash dividend were declared and paid during the year. Okay, স্যার একটু অ্যাডজাস্টমেন্ট দেখতে হবে স্যার। দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট আছে। ডিভিডেন্ড তো স্যার বলে নাই স্যার। বলা না থাকলে আমাদের বের করতে হবে। বলা না থাকলে এখানেই বলা আছে, এই যে এখানে এটার মধ্যে বলা আছে। জি স্যার, মানে বলা 3,000 তো টাকা। আছে জি স্যার, তার মানে 3,000 টাকা ডিভিডেন্ড দিছে স্যার। মাত্র 3,000 দিছে স্যার। রিটেন আর্নিংস থেকে তো স্যার ডিভিডেন্ড স্যার যেহেতু কমে গেছে, তার মানে তো স্যার কত কমছে? 3,000 কমছে স্যার। মাত্র 3,000 কমছে। রিটেন আর্নিংস থেকে তো স্যার 3,000 কমছে স্যার। ব্রেনটাকে কাজে লাগান। আমাদের নরমালি ব্রেন ডান পাশের ব্রেন কাজ করে, আমরা কখনোই বাম পাশের ব্রেন কাজ করাইতে চাই না। স্যার আমরা সাধারণত গত বছরের ডিভিডেন্ড স্যার দিয়ে দিই, তাহলে কি 95,000 টাকা দিছি, আর এই বছর পেয়েবল আছে স্যার 93,000। গত বছর কি ডিভিডেন্ড 95,000 টাকা দিয়ে দিছি স্যার এই বছরে? এটা কি ডিভিডেন্ড? এটা তো রিটেন আর্নিংস। সরি রিটেন আর্নিংস। ও সরি, এটা তো ডিভিডেন্ড না, এটা তো রিটেন আর্নিংস। তার সবকিছু বাদ স্যার দেওয়ার গত পর বছরেরটা দিব স্যার রিটার্নিং আমরা পাওয়া এই বছরে স্যার, একটু প্লিজ। হ্যাঁ মানে গত বছরেরটা আমরা দিব এই বছর ডিভিডেন্ড।
অর্থাৎ হ্যাঁ। 65,000 টাকা থেকে এই বছরে ডিভিডেন্ড দিব আমরা। বুঝি না কথাটা, আবার বলেন তো। স্যার গত বছরে স্যার রিটেন আর্নিংস আমাদের 95,000 ছিল, জি, ডিভিডেন্ড ওইটার থেকে আমরা এই বছরে ডিভিডেন্ড দিব। ওইটার থেকেও দিতে পারি, এই বছরের প্রফিট থেকেও দিতে পারি। স্যার আমার এই বছরের যে রিটেন আর্নিংস 92,000 আছে স্যার, সেখান থেকে হুম। তো আমার অপারেটিং আমার নেট ইনকাম আছে স্যার 67,000, বাকি তো ক্যাশ আছে স্যার। চিন্তা করেন তো, ব্রেনের বাম পাশটা কাজে লাগান। স্যার রিটার্নিং থেকে সবকিছু বাদ দেওয়ার পরেই তো নেট ব্যালেন্সই তো রিটার্নিং হিসেবে থাকে, ডিভিডেন্ড ক্যাপিটাল রিজার্ভ টিজার্ভ বাদ দেওয়ার পরেই তো থাকে স্যার। স্যার নেট ইনকাম থেকে কি মাইনাস করব? স্যার হ্যালো ভাইয়া, কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা। স্যার থেকে আনমিউট আছে, সরি। জি জি ও স্যার হয়তো নাই। জি জি। 70,000 নেট ইনকাম থেকে আমার মনে হচ্ছে মাইনাস হবে 70,000 রিটার্ন টাকা নিয়েছে আর্নিং এর যেটা। হ্যাঁ, এবছর তো নেট ইনকাম কত ছিল? 67,000 না? এবছর নেট ডিভিডেন্ড ইনকাম 70,000 হওয়ার কথা সম্ভবত। হ্যাঁ ডিভিডেন্ড 67,000, সেটাই মানে 70,000 নেট ইনকাম থেকে মনে হচ্ছে মাইনাস হবে। নেট ইনকাম হিট করবে রিটেন আর্নিংস মানে এর। নেট ইনকাম থেকে রিটার্ন আর্নিংটা এটা কি স্যার, যে এটা কি এরকম স্যার? 3,000 মাইনাস হবে। আমার গত বছর নেট রিটেন আর্নিং ছিল 95,000, এই বছরের নেট ইনকাম হলো 67,000, দুইটাকে যোগ করলাম, এই হ্যাঁ, যোগ হ্যাঁ। করার Right, পরে right. আমার যে ব্যালেন্স আছে 92,000 টাকা স্যার এই বছরের, তো এটা 70,000 বাদ টাকা দিলে ডিভিডেন্ড হবে। বাকিটা হচ্ছে আমাদের স্যার ডিভিডেন্ড স্যার, সেটা 70,000 আসে ব্যালেন্স স্যার। তাহলে 95,000 ছিল আমার গত বছরের। জাকির হোসেন, জি ভাই। এই বছর আমাদের নেট ইনকাম হলো 67,000। জি 67,000 তাহলে 1,62,000। হ্যাঁ, হ্যাঁ 1,62,000। আমার মনে হয় নেট ইনকাম যে সেখান থেকে 67,000 আমরা ব্যালেন্স আছে, হচ্ছে এই বছরের ব্যালেন্স সেখান থেকে 92,000 টাকা বাদ আপনার দিয়ে দিলাম, 3,000 টাকা মাইনাস হবে মেবি। তাহলে 70,000 টাকা ডিভিডেন্ড হয়। মাইনাস হলে তো হয় হচ্ছে 67 থেকে যদি 3 মাইনাস করি, জি বলেন, তাহলে আমি একটু স্যার ফোনে ছিলাম। 67 স্যার নেট ইনকাম থেকে ওই রিটার্ন আর্নিং এর ডিফারেন্সটা মনে মাইনাস হবে। স্যার বলেন। স্যার এইভাবে করছিলাম স্যার, আমার গত বছরের রিটেন আর্নিং ছিল 95,000, জি এই বছরের আমার নেট ইনকাম হচ্ছে 67,000, দুইটাকে যোগ করছি স্যার, জি যোগ করার পরে এই বছরের আমার রিটার্ন আর্নিংস এর ব্যালেন্স আছে 92,000। জি 92,000 টাকা স্যার আগের যে দুইটার যোগফল ছিল 1,62,000, সেখান থেকে বিয়োগ দিছি, বিয়োগ করার পরে 70,000 টাকা আমার ডিভিডেন্স আসে স্যার, 70,000 টাকা স্যার। 70,000। 1,62,000 থেকে 92 বাদ দিলে স্যার 70 হয় স্যার। স্যার এক আমার লাখ 64,000 আছে। 1,62,000 হলো কেমনে? আবার বলেন তো। 95,000 স্যার, 1,82,000 স্যার, 95 আর 1,95,000 আর স্যার 1,67,000 স্যার, হ্যাঁ, যোগ করলে কত হয়? 1,62,000 স্যার। 1,62,000 স্যার। 1,62,000 দিয়ে 92 বাদ দিলে কত থাকে? 70,000 স্যার। 70,000 টাকা স্যার। 70,000। তাহলে এই জিনিসটা বুঝতে এতক্ষণ সময় লাগলো কেন আমাদের? আর আপনাকে ধন্যবাদ স্যার, আপনাকে বলেন নাই, আমাদের মাথা খাটিয়ে জিনিসটা করতে পারলাম স্যার। মাথায় এই যে এইটু চিন্তা করছেন, মানে আপনার বাম পাশের সামান্য একটু কাজ করছে ব্রেইনে। আমরা তো সারাদিন ডান পাশ নিয়েই ব্যস্ত থাকি, বাম পাশের ইউজ করে না, চিন্তা করলেই বাম পাশ হয়। একটা প্রশ্ন ছিল স্যার, জি বলুন। এখানে 70,000 টাকা আমি ডিভিডেন্ড হিসেবে দেখালাম, কিন্তু আমার তো অন্যান্য রিজার্ভও থাকতে পারে, যেটা আমি রিটার্নিং পাওয়ার আগে আমি ক্যাপিটাল রিজার্ভ বাদ দিতে পারি, জেনারেল রিজার্ভে বাদ দিতে পারি, সেটা আসলো না, শুধু আমরা হ্যাঁ, ডিভিডেন্ড থেকে অবশ্যই পারেন, কিন্তু এখানে তো 2015 তো আপনার ব্যালেন্স শিট দিয়েই দিছে। এখানে দেখেন কোন রিজার্ভ আছে কিনা, নিচে কিনা টাকা। জি স্যার, রিজার্ভ নাই। 2015 তো দিয়েই দিছে ব্যালেন্স শিট, এখানে কোনো রিজার্ভ আছে? নো স্যার। তাহলে টাকা গেল কোথায়? তাহলে ওই বাকি টাকাটা সম্পূর্ণটাই ডিভিডেন্ডের ভিতরেই যাবে। তাই তো মনে হচ্ছে। এছাড়া তো আপনি যেটা বলছেন, আপনার কথা আমি একমত, কিন্তু সেটা তো আমি আইটেম তো পাচ্ছি না। রিজার্ভও নাই, সিঙ্কিং ফান্ডও নাই, কোনো কিছুই তো নাই লাইবিলিটি সাইডে, আছে শুধু রিটেন আর্নিংস। কাজে
যেহেতু রিটেন আর্নিংস 95 ছিল, আবার এই বছর প্রফিটও করছি 67, জি সো স্যার। দ্যাট আমার রিটেন আর্নিংস হওয়ার কথা ছিল কত, যোগ করলে হয় কত? রিটার্নিং 1,62,000 থেকে 1,62,000 ব্যালেন্স হওয়ার কথা ছিল, কিন্তু দেখতেছি আছে মাত্র 92। তাহলে টাকা গেল কোথায়? টাকা বাকি আমি ডিভিডেন্ড দিয়ে দিছি। ঠিক আছে, সো দ্য ডিভিডেন্ড ইজ এ পার্ট অফ রিটেন আর্নিংস, সেটা আমরা দিয়ে দিছি তাহলে। ঠিক আছে। আর আপনি যেটা বলেছেন সেটা দিলে তো এখানে থাকতো নাই। ঠিক আছে স্যার, মানে ওই প্রশ্নের উপর ডিপেন্ড করতে স্যার। রাইট, প্রশ্নের উপরে ডিপেন্ড করতে, সেখানে ডাইরেক্ট বলা নাই যে ডিভিডেন্ড পেমেন্ট করছে। তারপরে যদি এরকম থাকতো, এখানে আরেকটা যদি থাকতো ডিভিডেন্ড পেয়াবেল, মনে করেন আরেকটা আইটেম এখানে ঢুকাই দিয়েছে ডিভিডেন্ড পেয়াবেল, জি স্যার। তখন আবার ওই ডিভিডেন্ড পেয়াবেল এর সাথে এই রিটেন আর্নিংস হিসাব করে তারপর টোটালটা বের করতাম তখন, যে অ্যাকচুয়ালি ডিভিডেন্ড কত দিয়েছে। আচ্ছা আচ্ছা স্যার। এর আগে মনে হয় আরেকবার করছি, আগের অঙ্কটা মানে এরকম একটা ছিল, মানে ডিভিডেন্ড যদি এখানে আবার পেয়াবেল থাকতো তাহলে সেই ডিভিডেন্ড পেয়াবেল, এই রিটেন আর্নিংস, ওপেনিং, ক্লোজিং, এই বছরের প্রফিট সব চিন্তা করে তখন আমি বের করতাম যে অ্যাকচুয়ালি তাহলে ডিভিডেন্ড কত পেমেন্ট করছে। আমার তো প্রফিট 67, এই টাকা তো আর কেউ নিয়ে যেতে পারে নাই। না তাহলে স্যার, এই টাকা আর আমার রিটেন আর্নিংস এটা তোমার হতেই হবে। তাহলে না থাকলে সেটা কোথায় গেল? ডিভিডেন্ড গেল। ডিভিডেন্ড আমার ওপেনিং কত ছিল, যদি পেয়াবেল থাকে সেখানে কত পেয়াবেল ছিল, আর এখন ডিভিডেন্ড কত আছে পেয়াবেল। তাহলে এই সবকিছু অ্যাডজাস্ট করার পরে আমাকে চিন্তা করে বের করতে হবে যে আমি ডিভিডেন্ড হিসাবে কত পেমেন্ট করেছি। স্যার ডিভিডেন্ড পেয়েবল স্যার। থাকলে তো সেটা বোঝা যাচ্ছে গত বছরের ডিভিডেন্ড আমি এখনো পেইড করি নাই। হ্যাঁ, আমরা তো 1 নম্বর অঙ্কে ছিল তো মনে করতেছে 1 নম্বর অঙ্কে এরকম একটা অ্যাডজাস্টমেন্ট ছিল। আমরা সেই বছরের ব্যালেন্স শিটের কথা চিন্তা করবো যে সেই বছর পে করছি কিনা। তাহলে আমার এখন নেট রেজাল্ট আসলো কি? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি নেট রেজাল্ট কত আসলো? স্যার, কি বলুন? আমি না ওই যে 70,000 আমারও বের হয়েছিল, বাট আমি এভাবে করছি যে পরে চিন্তা করে যে 95,000 থেকে 92,000 মাইনাস করার পরে 3,000 থাকে। তারপর আমি কি করছি, নেট ইনকামের সাথে 3,000 টাকা প্লাস করে দিচ্ছি। না 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 না, আপনার কনসেপ্ট এখানে ভুল আছে। আপনার আচ্ছা, আমার concept- গত বছরের ওপেনিং প্রফিটের সাথে এই বছর প্রফিটটাকে যোগ করতে হবে। আচ্ছা, তারপর সেখান থেকে 92,000। তারপরে আমার সেখান থেকে ক্লোজিং ব্যালেন্স 92 বাদ দিতে হবে। ওকে স্যার, ঠিক আছে। মাইনাস 46,000 হয়েছে স্যার। হ্যাঁ, তাহলে আমার যে এখানে সলিউশনটা দেখেন আমরা এইভাবে করছি কিনা সবাই। আমরা যেভাবে সলিউশন করেছি এইভাবে একটু লিখলে মার্কটা ভালো পাওয়া যাবে। তাহলে আমার নেট ক্যাশ used by financing activity 43,000, তাহলে 43,000 স্যার। হ্যাঁ, নেট ইনক্রিজ ইন ক্যাশ এই বছর তাহলে কত ক্যাশ ইনক্রিজ করেছে? এখানে আমার ফাইন্যান্সিং আছে -43, আমার ইনভেস্টিং এ আছে +14, আমার অপারেটিং অ্যাক্টিভিটিতে আছে 48,000 প্লাস। তাহলে 48,000 প্লাস, আর এদিকে হলো 14,000, আর এদিকে হলো 43,000 মাইনাস। এই সব এই তিনটা ফিগার যোগ বিয়োগ করার পর কত হয়? 19,000 হয়েছে প্লাস। 19,000 প্লাস। এটার নাম কি? নেট ইনক্রিজ ইন ক্যাশ স্যার। না, এর অর্থ কি? তার কারণে নেট ইনক্রিজ ইন ব্যাংক এন্ড ক্যাশ, এর অর্থ কি? মানে এই বছর আমার এত টাকা স্যার এত টাকা ইনফ্লো হয়েছে স্যার, এত টাকা এই বছর টোটাল। এই বছরে আমার 19,000 টাকা, এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ইয়ারে আমার 19,000 টাকা ক্যাশ ইনফ্লো হয়েছে, পজিটিভ চেঞ্জ। পজিটিভ। আমার ওপেনিং ছিল কত?
আমার ওপেনিং ছিল কত? 51 সরি জি স্যার এবছরে ছিল স্যার 70,000 স্যার 70,000 ওপেনিং ছিল। ওপেনিং ছিল স্যার 51,000। এখানে বলাই আছে যে 2014 2015, তাহলে স্যার, ওপেনিং স্যার, কোনটা হবে, 14 না 15? আমরা তো স্যার 15টা করতেছি স্যার। তো ওপেনিং কোন ইয়ার হবে? স্যার 14 হবে স্যার 14 হবে স্যার 14 হবে। তো 14 ওপেনিং ক্যাশ ছিল কত? 51,000 51,000। আর এই 15তে আমি এই বছর ব্যবসা করে সবকিছু করে আমি ইনকাম করেছি, ইনকাম না সরি ক্যাশ ইনফ্লো করছি Recording 19,000। stopped. 30,000 জি স্যার 19,000, তাই 19,000 আর আমার ওপেনিং ছিল 51,000, দুইটা যোগ করলে কত হয়? 70,000 হয়েছে 70,000 70,000। তো এখন আমি দেখবো যে আমার ক্লোজিং 70,000 আছে কিনা। এই যে ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে, এই যে 2015তে দেখেন ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স কত? জি স্যার 70,000 আছে 70,000 আছে। তাহলে এইভাবে আমার ক্যাশ ফ্লোটা আমাকে বুঝতে হবে যে এটা মিলে গেছে। Recording in progress. সুতরাং কাউকে আর বলার দরকার নেই, আমি নিজে নিজে বুঝতে পারবো যেটা মিলে গেছে। এখন বলেন কারো কোনো কোশ্চেন বা কোনো পার্টে বোঝেনি এরকম কিছু আছেন কিনা? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলুন। স্যার আমরা প্রশ্নের ধরন দেখে বা কিভাবে বুঝবো স্যার আমরা লস নন কারেন্ট অ্যাসেটের লস অথবা গেইনটাকে যোগ অথবা বিয়োগ করবো? যেমন গত প্রবলেম 1-এ আমরা লসটাকে যোগ করছিলাম, কিন্তু এই বছর আমরা লস বা গেইন ইনভেস্টমেন্ট বা ইকুইপমেন্ট কোনোটা নিয়ে কোনো রকম কাজ করিনি, যখন আমরা অপারেটিং ইনকাম নিয়ে কাজ করছিলাম। এইখানে আমরা কোনো কাজ করিনি, এটা কখন বুঝবো স্যার এটা নিয়ে যোগ বিয়োগ করবো আর কখন যোগ বিয়োগ Recording করবো না? stopped. কে বলছে কাজ করি না? আমরা তো কাজ করছি। সেটা আমরা কাজ করছি যখন আমরা স্যার নেট ইনকাম নিয়ে কাজ করছি তখন করছিলাম, কিন্তু আমাদের Recording in progress. ফর্মুলাতে দেয়া ছিল অপারেটিং ইনকামের সাথে আমরা লস অথবা গেইনটাকে নিয়ে কাজ করব, কিন্তু আমরা স্যার এই বছর অপারেটিং ইনকামের সাথে কিন্তু লস আর গেইন নিয়ে স্যার আমরা কাজ করিনি স্যার, যোগ বিয়োগ করিনি স্যার। ওকে, এটা হইলো কি, আমরা যেহেতু 1 নম্বর অঙ্কটা যদি আমরা যাই সেখানে দেখেছি যে এই গেইন এবং লস বাদ দেওয়ার পরে তারপর অপারেটিং প্রফিট বের করছি নাকি? 1 নম্বর অঙ্কটা চলে যাই আমরা। 1 নম্বর আছে কারো কাছে? আচ্ছা স্যার। ওখানে অপারেটিং ইনকাম বের হয়েছে কি কি কি? Recording stopped. এই গেইন অন সেল অফ লস এবং এগুলা কি বাদ দিয়ে নাকি তার আগেই যোগ বিয়োগ করে, না তার আগেই বের করছে অপারেটিং প্রফিট? ওখানে Recording in progress. গেইন এন্ড সেল এগুলো বাদ দিয়ে স্যার। বাদ দিয়ে, তো এখানে কি বাদ দিয়ে বের করছে এই 1 লাখ? এই যে এখানে যে 1 লাখ বের করছে অপারেটিং প্রফিট, এটা কি বাদ দিয়ে বের করছে না বাদ না দিয়ে? এখানে বাদ দেয় না জি স্যার। দিস ইজ দ্য ডিফারেন্স। 1 নম্বর অঙ্কের সাথে 2 নম্বর অঙ্কের এইটাই তো পার্থক্য, যে এখানে বাদ দেয়নি ওখানে বাদ দিছে। আচ্ছা, আর এটা হলো ঠিকই আছে স্যার। জি, তার মানে ব্যালেন্স ঠিকই আছে স্যার আমার, কারণ যা ছিল যা থাকার কথা ছিল আমার এখানে বাদ দেয় না, এটা আমরা 1 লাখ নিয়ে কাজ করবো। যদি বাদ দিতে তাহলে আমরা যোগ করে আবার ব্যালেন্সটাকে মিলাইতাম, যেটা সেটাই তো আমরা বললাম। যে কারণে যখন আমরা এই যে এই জন্যই তো প্রফিট নিয়ে যখন কাজ করছি তখন তো আমরা মাইনাস করছি। এই যে যখন প্রফিট নিয়ে কাজ করছি এইটা যদি মনে করে যে এটি যে অপারেটিং প্রফিট ধরে নেন মনে মনে যে এইটা অপারেটিং প্রফিট, তাহলে তো অবশ্যই এই যে বাদ দিছি আমরা গেইন অন সেল অফ, এই যে বাদ দিছি 15,000 বাদ দিছি, এই যে 3,000 বাদ দিছি। জি স্যার বুঝতে পারছি স্যার, এবার থ্যাংক ইউ স্যার। তাহলে আমার খেয়াল করতে হবে যে আমি অপারেটিং প্রফিট নেব নাকি নেট ইনকাম নেব। যদি অপারেটিং প্রফিট নেই তাহলে তার আগে কি কি বাদ দিছে সেটা আমাকে দেখতে হবে, সেখানে কোনো নন ক্যাশ আইটেম আছে কিনা। এবং নন ক্যাশ আইটেম আমরা বলেছি যে ব্যাড ডেট, ডেপ্রিসিয়েশন, গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, লস অন সেল অফ ইকুইটি ফিক্সড অ্যাসেট, এইগুলা যদি থাকে দিজ আর দি নন ক্যাশ আইটেম। Recording stopped. তো যদি আমার অপারেটিং প্রফিট বের করার আগে যদি সেগুলা যোগ বা বিয়োগ করে থাকে তাহলে আমরা সেগুলো অ্যাডজাস্ট করব, আর যদি যোগ বা বিয়োগ করে না থাকে তাহলে আমরা Recording অ্যাডজাস্ট in করব না। progress. আবার যদি এই জন্যই আমি এখানে নেট ইনকাম দিয়ে করার চেষ্টা করেছি, যে নেট ইনকাম যদি আমি নেই সেক্ষেত্রে কিন্তু ওই আমার গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট, লস অন সেল অফ ইকুইপমেন্ট সেগুলো আমরা অ্যাডজাস্ট করতে হয়েছে।
সো দ্যাট কোন প্রফিটটা নেব সেইটার উপরে ডিপেন্ড করে মাইনাস করবেন কি করবেন না। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Recording stopped. ওকে, তাহলে আমরা এতক্ষণ যে অঙ্কটা করেছি সেটা ইনডাইরেক্ট মেথডে করেছি। আমাদের রিকোয়ারমেন্ট আছে যে ডাইরেক্ট মেথডে করার জন্য আবার। তাহলে আমরা কি যে আমাদের কি মনে আছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট মেথড? আমাদের কারো মনে আছে যে দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে পরিবর্তন আসে। আর কিছু? ফাইন্যান্সিং ইনভেস্টিং স্যার সেম থাকে। অন্যরা কিছু বলবেন? স্যার অপারেটিং এ চেঞ্জ হবে স্যার, এটাই স্যার বলছিলেন আপনি স্যার। রাইট, তার মানে হলো অপারেটিং এ চেঞ্জ হবে। হ্যাঁ, তার মানে হলো ফাইন্যান্সিং এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটি আমার করা লাগবে না। ওই দুইটা ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট সেম ফিগার, সেম মেথড, সেম ফিগার। সো দ্যাট আমার করতে হবে কোনটা? করতে হবে শুধুমাত্র ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং। অপারেশন অ্যাক্টিভিটি, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে যেমন ইনডাইরেক্টলি বের করেছি, ইনডাইরেক্টলি বলতে এই জন্য যে আমরা হয় অপারেটিং প্রফিট আর তা না হলে আমরা নেট প্রফিট নিয়ে কাজ করেছি, করে তারপরে আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে আমরা এই যে ৯১,০০০ বের করেছি। ঠিক আছে নাকি না কথাটা? জি স্যার। ঠিক আছে স্যার। আইদার ১,০০,০০০ বা ৬৭,০০০ যেটাই ধরি না কেন, আমরা অ্যাডজাস্টমেন্ট করে তারপর আমরা বের করেছি এই ৯১,০০০। আর ডাইরেক্ট মেথড বলছে যে না, তোমরা এই নেট প্রফিট কে ধরা যাবে না, তোমরা ডাইরেক্ট হিসাব করো যে কনজিউমারের কাছ থেকে কত পেয়েছো Recording in progress. এবং তোমার পেয়াবেল কে কত দিয়েছো। আমরা কি করি নরমালি ব্যবসাতে? আমরা সেল করি আর পারচেজ করি, তাই না? জি স্যার। তাহলে সেল করলে আমরা কি করি? টাকা পাই না, টাকা চলে যায়? টাকা পাই স্যার, সেল টাকা পাই। আর পারচেজ করলে পারচেজ করতে টাকা চলে যায়। টাকা চলে যায়। তাহলে এই দুটো দিয়ে এই ৯১,০০০ টাকা বের করতে হবে যে কতটুকু পারচেজ করে আমি নগদ টাকা আমি দিয়েছি, কতটুকু সেল করে নগদ টাকা আমি পেয়েছি, সেটাকেই বলে ডাইরেক্ট। আর এতক্ষণ যেটা করেছি ইট ইজ ইনডাইরেক্ট। কারণ কি? এই যে আমরা ১,০০,০০০ অথবা ৬৭,০০০ ধরে অঙ্ক স্টার্ট করেছি, এই জন্য ইট ইজ কল্ড ইনডাইরেক্ট। Recording in progress. বিকজ এই যে আমরা পারচেজ এবং সেল যে করেছি তার এফেক্টটা কিন্তু এটার ভিতরে আছে, আছে না? জি স্যার। আছে। আমরা যদি ইসে যাই, এই যে আমরা যদি ইনকাম স্টেটমেন্টে যাই, এই যে সেল, কস্ট অফ গুডস সোল্ড, এটার মধ্যে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে পারচেজ আছে, এই যে সেলস আছে, এগুলো অ্যাডজাস্ট করেই কিন্তু ১,০০,০০০ টাকা হয়েছে। ইট ইজ কল্ড ইনডাইরেক্ট। এখন বলছে যে না, তুমি এই সেলস কত করছো ডাইরেক্ট সেটা বলো, ক্যাশ কত পেয়েছো এবং এই পারচেজ করে কত টাকা ডাইরেক্ট দিছো সেইটা হিসাব করে তুমি ৯১,০০০ বের করো। তাহলে আমরা প্রথমে বের করব যে আমরা সেল করে কত টাকা পেয়েছি। তাহলে প্রথম অপারেটিং অ্যাক্টিভিটি আমরা বের করব যে ক্যাশ রিসিভ ফ্রম Recording stopped. কাস্টমার্স, কাস্টমারের কাছ থেকে কত টাকা ক্যাশ পেয়েছি সেটা আমরা চিন্তা করে বের করি তো সবাই। আর সেলের সাথে জড়িত কে কে, কোন কোন আইটেম থাকে সেলস এর সাথে জড়িত? ক্যাশ আর অ্যাকাউন্ট Recording in progress. জি স্যার, অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড ক্যাশ স্যার। রাইট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্যাশ। তাহলে সেইভাবে হিসাব করে চিন্তা করেন তো যে সেলস থেকে কত টাকা পেয়েছি। সবাই চিন্তা করেন যে সেলস থেকে আমি কত টাকা পেয়েছি।
ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল নেট 25,000 টাকা পেয়েছি স্যার। Recording stopped. আমরা যে বিক্রি করেছি এখানে নগদে করেছি না বাকিতে করেছি কিভাবে বুঝবো? স্যার এখানে 19,000 আর 25,000 দেখা যাচ্ছে স্যার ক্যাশ ইনফ্লো স্যার। আমি বলছি যে আমরা যে এই বিক্রি করছি কত টাকায়? 9,50,000 9,50,000 স্যার। 9,50,000 এর মধ্যে 9,50,000 এর মধ্যে আমি আপনার কতটুকু নগদে বিক্রি করছি কতটুকু বাকিতে বিক্রি করছি এগুলো কিভাবে বুঝবো? সেইভাবে হিসাব করে আছে 25,000, তার মানে ওটা বাকিতে বিক্রি হয়। সেই হিসাব করে বের করেন যে আমি এই 9,50,000 টাকা বিক্রি করে নগদ Recording কত in টাকা progress. পেয়েছি। 9,25,000। দেখেন সবাই করেন। অন্য কারো হয়েছে? আমরা উপর থেকে কোম্পানির নাম লিখবো, তারপর লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট মেথড, তারপরে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এগুলো আগে লিখে নেব, কিন্তু কোম্পানির নাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট মেথড, তারপর লিখবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই হলো প্রাথমিক আমাদের লেখা, এরকম থাকবে। এরপরে আমরা লিখবো ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স, কাস্টমারের কাছ থেকে ক্যাশ রিসিভ করছি, Recording stopped. ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার কত হয়েছে? ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার আমরা সেল করেছি 9,50,000, এরপরে এর সাথে রিলেটেড হলো অ্যাকাউন্টস রিসিভেবল। হয়নি কারো? নাকি বুঝতেছেন না? অ্যাকাউন্টস রিসিভেবল এর ক্লোজিং ব্যালেন্স মাইনাস ওপেনিং ব্যালেন্স করলে তো এই বছরে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যামাউন্ট কত বের হয়ে যাবে স্যার? আমি এই বছর সেল করেছি 9,50,000 টাকা, নগদে না বাকিতে আমি জানি না। এখন আমাকে বুদ্ধি খাটাইয়া বের করতে হবে যে আমি যে সেল করে আমি কত টাকা ক্যাশ পেয়েছি। তাহলে তার সাথে এটা বের করতে হলে এর সাথে রিলেটেড হলো সেলস আর রিলেটেড হলো অ্যাকাউন্টস রিসিভেবল। জি স্যার। বুদ্ধি করে বের করেন যে কয় টাকা ক্যাশ পেয়েছি। 9,25,000 স্যার। 9,25,000। সবার হয়েছে? 9,25,000। ওকে, একটু বলেন কিভাবে বের করছেন? 9,50,000 থেকে অ্যাকাউন্টস রিসিভেবল 25,000 মাইনাস করে। সবাই কি একইভাবে করছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি তো একটু অন্যভাবে করতে চাই। স্যার ওই যে স্যার আপনারটাই বেস্ট হবে স্যার, সেটাই দেখেছি। কোনটা বেটার সেটা আপনারা বিচার করবেন, কিন্তু আমি একভাবে বের করতে চাই, আপনারা যেভাবে বের করেছেন রেজাল্ট ঠিক আছে, বাট আমি বের করতে চাই এইভাবে। আমি তো কম বুঝি, সেই জন্য আমি যাতে, যেহেতু আমি কম বুঝি এই জন্য সহজ ভাবে আমি করতে চাই, কঠিন ভাবে না। সেই জন্য হলো যে যেহেতু সেল করেছি 9,50,000, নগদে না বাকিতে আমি জানি না। ঠিক আছে কথা? জি স্যার। ওকে, তাহলে 9,50,000 টাকা আমি সেল করলাম,
এরপরে আমি মানুষের কাছে বছরে প্রথমেই পেতাম 1,30,000, 9 লাখ সেল করছি আর 1,30,000, 10,30,000 টাকা টোটাল আমি মানুষের কাছে পাই, বাকিতেই হোক আর নগদেই হোক। কথা ঠিক কিনা বলেন? জি স্যার। তাহলে 9,50,000 প্লাস হলো 1,30,000, এই হলো আমি মানুষের কাছে এখন টোটাল পাই। এখন দেখলাম বছরের শেষে এসে যে মানুষের কাছে আছে 1,55,000, তার মানে বাকিটা আমি পেয়ে গেছি। সো দ্যাট মাইনাস হবে 1,55,000। আমি এইভাবে বোঝার চেষ্টা করতেছি। পরের লাইনটা বুঝি না, 1,55,000 কি হয়েছে? 1 লাখ মানুষের কাছে আমি পাই, 9,50,000 টাকা বিক্রি করে, ক্যাশও বিক্রি করলেও পাই, নগদে বিক্রি করলেও পাই। আর পাই এই যে ওপেনিং ছিল এখানে বলা আছে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল মানে মানুষের কাছে পাই। জি, তাহলে 1,30,000 আর বিক্রি করছি 9,50,000, তাহলে মোট হয় কত? 10,80,000। 10,80,000। কিন্তু আর মানুষ বলতেছে যে না, আমিও বলতেছি না, এখন শেষ পর্যন্ত পাই 1,55,000, তো বাকিটা কি হয়েছে? বাকিটা নগদ আসছে স্যার, নগদ আসছে। নগদে চলে আসছে। আপনি বলেন যে আপনি বললেন যে বছরে প্রথমে বলেন যে আপনি আপনার বন্ধুর কাছে 100 টাকা পান, বছরের শেষে এসে বলতেছেন এখন ওর কাছে পাই আমি 20 টাকা, এর অর্থ কি? 80 টাকা দিয়ে দিচ্ছে। তো সোজা জিনিস, এত ব্রেনের বাম পাশেও খাটান লাগে না, ডাইন পাশ দিয়ে হয়ে যায়। যে 9,50,000 টাকা বিক্রি করছি আর আগে পাইতাম 1,30,000, 10,80,000, এখন ওর কাছে পাই 1,55,000, তো বাকি টাকা দিয়ে দিছে। তার মানে হলো ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, টাকা 9,50,000 প্লাস 1,30,000 মাইনাস 1,55,000 ইজ ইকুয়াল টু 9,25,000। পেয়ে গেলাম। এখন একটা আইটেমই হবে মাত্র 3টা, তার মধ্যে একটা তো পেয়েই গেলাম। স্যার আমরা যেভাবে প্রথমে বুঝলাম এটা কি ভুল হবে স্যার? বোঝা তো ধরেন সবার ব্রেন তো আল্লাহ এক রকমের দেয় নাই, বোঝেননি? এখন যে একটু বেশি বুঝবেন সে একটু অন্যভাবে করবেন, রেজাল্ট ঠিক আছে, বাট আমি যেভাবে বুঝলাম এটা আমার জন্য একটু সোজা মনে হয়। স্যার আপনার এটা স্যার মানে সবাই বেশি ফলো করে আর কি স্যার, এটাই ইজি হয় স্যার। আমি ইজিটা বোঝারই চেষ্টা করি। জি স্যার, ইজি হয় এটা। স্যার 9,25,000 তো স্যার আপনার ক্যাশ চলে আসে স্যার, তাই তো না স্যার? জি, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার কাছ থেকে ক্যাশ পেয়েছি 9,25,000। আর 1,55,000 তো স্যার আমরা এখনো পাবো স্যার মানুষের কাছে। এখনো পাবো। ওই যে দেখেন 9,25,000 আর 1,55,000 যোগ করলে ওই 9,50,000 31 সমানই হয়ে যাবে। এটা ক্লোজিং ব্যালেন্স। ঠিক আছে। আর এটাও যদি না বোঝেন তাহলে এইভাবে বুঝবেন যে আমি আর আমার বন্ধুর কাছে বছরে প্রথমে পাইতাম 100 টাকা, আর বছরের শেষে আমি বলতেছি পাবো 20 টাকা, তাহলে বাকি টাকা গেল কই? তাহলে বুঝতে আরো সোজা হবে। সেটাই হলো অ্যাকাউন্টস রিসিভেবল। ওকে, তাহলে আমরা সেলস থেকে টাকাটা পেয়ে গেলাম, মানে যার কাছ থেকে সেল করছি তার কাছ থেকে টাকা পেয়ে গেছি কাস্টমারের কাছ থেকে। এখন কাস্টমারকে কত দিয়েছি? আবার আমারও তো কাস্টমার আছে, মানে আমার কাছে তো মানুষ পায়। সেটা কি সেটা কিসের মাধ্যমে আমরা বুঝবো? কোথায় আছে এখানে? অ্যাকাউন্টস পেয়েবল স্যার। অ্যাকাউন্টস পেয়েবল একটা আইটেম, আর ইনকাম স্টেটমেন্ট কোথা থেকে বুঝবো? কস্ট অফ গুডস সোল্ড স্যার। কস্ট অফ গুডস সোল্ড, রাইট। কস্ট অফ গুডস সোল্ড, এই জিনিসটা আমি পারচেজ করেছি। কস্ট অফ গুডস সোল্ড কেমনে বের হয়? ওপেনিং স্টক পারচেজ মাইনাস মাইনাস ক্লোজিং স্টক। ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং স্টক।
তাহলে এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে কয়টা আইটেম জড়িত থাকতে পারে বলতে পারেন? 3টা স্যার। তিনটা কি কি বলেন তো? ডিরেক্ট স্যার ওপেনিং ব্যালেন্স, কিসের আগের বছরের ওপেনিং ব্যালেন্স যেটা স্যার। কিসের ওপেনিং ব্যালেন্স? স্যার ইনভেন্টরি, জি স্যার ইনভেন্টরি, জি স্যার ইনভেন্টরি ওপেনিং ব্যালেন্স স্যার। আমি বলছি আইটেম। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে আপনারা একটু আগে বললেন যে ওপেনিং স্টক যোগ পারচেজ যোগ ক্লোজিং স্টক। তাহলে আমি বলতে চাচ্ছি যে এই তাহলে এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে বেসিক্যালি কি কি আইটেম জড়িত, কি কি আইটেম আমরা হিসাব করলে আমরা অ্যাকচুয়ালি কত টাকা মানুষ আমাদের কাছে পাবে সেটা আমরা বের করতে পারবো, আর কত টাকা দিয়েছি সেটাও বের করতে পারবো। ক্যাশ আর অ্যাকাউন্টস পেয়েবল স্যার। ইনভেন্টরি স্যার, প্রথমে ইনভেন্টরি, তারপরে স্যার আমরা যা পারচেজ করব তারপর কস্ট অফ গুডস সোল্ড স্যার, ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড। তারপরে আর স্যার পেয়েবল স্যার, পেয়েবল। পেয়েবল স্যার। আর তাহলে কয়টা আইটেম হইলো, কয়টা আইটেম হইলো বলেন? স্যার এখানে কি এই যে ট্রেড ডিসকাউন্ট কনসিডার করতে হবে স্যার, ওই যে ডিসকাউন্ট যেটা পাইছে? আপনারা খালি সবসময় কঠিন কঠিন জিনিস চিন্তা করেন, এত ইজি জিনিসগুলা চিন্তার মধ্যেও আসে না। দুনিয়ার যত কঠিন জিনিস মাথাটার মধ্যে ঢুকাই রাখেন। এখানে ট্রেড ডিসকাউন্ট কই পেলেন আপনি? এখানে ট্রেড ডিসকাউন্ট কোথায় বলা আছে বলেন? এখানে কোনো ট্রেড ডিসকাউন্টের কথা বলা আছে কোন জায়গায়? কথা বলেন না এখন। এখানে কি কোনো আইটেম আমরা পেয়েছি ট্রেড ডিসকাউন্টের বিষয় বা কোথাও কিছু বলা আছে? না স্যার। তাহলে এটা চিন্তার মধ্যে আসলো কেন আপনার? ইজি চিন্তা করেন, ইজি চিন্তা করেই তো আমরা কুলাইতে পারতেছি না, আবার কঠিন চিন্তা কেন করেন? আমরা বলছি কস্ট অফ গুডস হলো ওপেনিং স্টক, পারচেজ আর হলো ক্লোজিং স্টক। এখন আমি বলছি যে এই কস্ট অফ গুডস সোল্ড বের করতে কি কি আইটেম তাহলে আমার বিবেচনা করতে হবে। এই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আমি কত টাকা পেমেন্ট করেছি সেটা বের করতে হলে কি কি আইটেম আমাকে বিবেচনা করতে হবে। একজনও নাই? স্যার এই তিনটা করলেই তো পেয়েবল আর ক্যাশ। পেয়েবল আর ক্যাশ দিয়ে। কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আমি কতটুকু ক্যাশ পেমেন্ট করেছি বা আমার কাছে কতটুকু এখনো যার কাছ থেকে আমি কিনেছি সে আমার কাছে টাকা পাবে সেটা বের করতে হলে আমার দরকার হবে স্টক মানে হলো ইনভেন্টরি, সেই হিসাবটা লাগবে। 2 নম্বরে আমি পারচেজ করছি কত সেই হিসাবটা লাগবে। 3 নম্বরে হলো আমার অ্যাকাউন্টস পেয়েবল কি আছে না আছে সেই হিসাবটা লাগবে। তাহলে আমি কস্ট অফ গুডস সোল্ড এর কত টাকা কি করছি সব হিসাবটা পেয়ে যাব। বুঝতে অসুবিধা হইতেছে? জি না স্যার। তাহলে 3টা আইটেম টাচ হয়েছে এখানে, একটা হলো স্টক, একটা হলো অ্যাকাউন্টস পেয়েবল, আর একটা হলো পারচেজ, তাই না? জি স্যার। তাহলে আমি ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার কত টাকা পেমেন্ট করছি সেটা যদি বের করতে হয় তাহলে প্রথমে আমার দরকার হবে কস্ট অফ গুডস সোল্ড কত। তাহলে আমরা প্রথম হলো ওখানে যেমন লিখছিলাম ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, এখানে লিখবো ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স। এটা হলো হেডিং।
তাহলে হিসাবটা কেমনে পাবো? কস্ট অফ গুডস সোল্ড 6 লাখ টাকা, এর সাথে স্যার ইনভেন্টরি যে ইনক্রিজ হয়েছে ওইটা 14,000 কস্ট অফ গুডস সোল্ড 6 লাখ টাকা প্লাস ওপেনিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি 61,000 টাকা প্লাস হবে এন্ডিং ইনভেন্টরি 75,000 প্লাস ক্লোজিং ইনভেন্টরি 75,000 টাকা এই ধরনের শোনা স্যার প্লাস মাইনাসটা কি ঠিক আছে স্যার? প্লাস অ্যাকাউন্টস পেয়াবেল 60,000 টাকা মাইনাস অ্যাকাউন্টস পেয়াবেল 66,000 টাকা। তাতে কত আসে আমাদের? স্যার 5,48,000। 6 লাখ ক্যালকুলেটরে করছেন না মুখে মুখে করছেন? 6,08,000 হ্যাঁ 6,08,000 আছে 6,08,000 6,08,000 টাকা। তাহলে আবার দেখেন আমাদের হিসাবটা ঠিক আছে কিনা। প্রথম হইলো কস্ট অফ গুডস, আমি প্রথম হেডিংটা লিখবো ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। আমি সাপ্লায়ারকে কত পেমেন্ট করেছি। আগেরটা ছিল ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে আমি কত পেয়েছি সেটা বের করছি সেলস থেকে। এখন বের করব ক্যাশ সাপ্লায়ারকে কত দিয়েছি সেটা বের করব কস্ট অফ গুডস সোল্ড থেকে, যেহেতু এখানে কস্ট অফ গুডস সোল্ড আছে। আর তা নাহলে যদি ডাইরেক্ট দিয়ে দিত পারচেজ এত, স্টক এত, অ্যাকাউন্টস পেয়াবেল এত, তাহলে আমার আর কস্ট অফ গুডস সোল্ড লাগতো না, তাহলে আমি ওইটা দিয়ে বের করতে পারতাম। কিন্তু ওগুলো তো আমার দেয়া নাই, এখানে শুধু আছে কস্ট অফ গুডস সোল্ড। কাজে এইটাকেই এখন বেস ধরতে হবে, এছাড়া আর উপায় নেই। সো দ্যাট কস্ট অফ গুডস সোল্ড 6 লাখ, সেখান থেকে আমরা মাইনাস করব ওপেনিং স্টক 61,000, সেখান থেকে আমি প্লাস করব ক্লোজিং স্টক 75,000, সেখান থেকে আমি আপনার অ্যাকাউন্টস পেয়াবেল, সেখান থেকে আমি 60,000 টাকা প্লাস করব ওপেনিং অ্যাকাউন্টস পেয়াবেল, আর মাইনাস করব ক্লোজিং অ্যাকাউন্টস পেয়াবেল 66,000। তাহলে কত আসছে বললেন? 6,08,000 স্যার। 8,000। তাহলে এটা কি ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। সাপ্লায়ার, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, সাপ্লায়ারকে দিয়েছি। স্যার ওকে, স্যার এর আগে হেডিংটা একটু কি বলবেন আবার? তার আগের হেডিং তো হলো ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, ক্যাশ রিসিভ তারপরে হেডিং হলো ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, কাস্টমার। মানে এটা হলো ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। দুইটা ফিগার পেয়ে গেছি। এরপরে আমি এরপরে আর কি কি পেমেন্ট করছি ক্যাশে অপারেটিং এ বলতে পারেন? এখানে এই ইনকাম স্টেটমেন্ট দেখে দেখে, ইনকাম স্টেটমেন্ট দেখে দেখে, এই যে আমরা যখন অঙ্ক করেছি তখন এখান থেকে শুরু করছি, এই যে এখান থেকে
এই 1 লাখ থেকে শুরু করছি না? জি স্যার। তাহলে আমাকে তো আচ্ছা। ওই ডাইরেক্টলি করি ইনডাইরেক্টলি করি আমাকে তো এখানেই আসতে হবে, কারণ এরপরে তো আবার সব এক, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং নাকি? জি স্যার। সো দ্যাট আমরা এই 950 করে ফেলছি সেলস, এখান থেকে পাইছি Sales. ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, কস্ট অফ গুডস সোল্ড করে ফেলছি, এখান থেকে পাইছি ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স। আর কি ফিগার আছে Yes. বলেন তো, যেটার মাধ্যমে ক্যাশ পেমেন্ট ক্যাশ আউট হয়েছে? Operating expenses, sir. অপারেটিং এক্সপেন্সেস। তো অপারেটিং এক্সপেন্সের মধ্যে ক্যাশ আউট হয়েছে কত? 2,50,000. 2,50,000। দেখে বলতেছেন? 1.5 লাখ স্যার। দেখে বলতেছেন? এর মধ্যে ডেপ্রিসিয়েশন হবে না, ব্যাড ডেপ্ট হবে না, এই দুইটা আবার আইটেম বাদ দিয়ে বাকিটুকু হবে স্যার। Including depreciation and bad debts. তাহলে স্যার depreciation তো স্যার বাদ যাবে। 2,42,000 2,26,000 আছে। স্যার বাদ দিলে এরকম করে ডেপ্রিসিয়েশন আর ব্যাড ডেটস বের করছিলাম। 1,24,000 বাদ দিলে 1,26,000 হবে স্যার। 1,26,000 সবাই হয়েছে? এক লক্ষ 26,000 সবার হয়েছে? এখানে 2,26,000 2,26,000 হবে না? 2,26,000 কয়জনের হয়েছে আর 1,26,000 কয়জনের হয়েছে? আমার 1,26,000 স্যার। আপনার একার হয়েছে। আর স্যার আমার 2,26,000 আমার। তাহলে আমরা দেখি অপারেটিং এক্সপেন্সেস হয়েছে 2,50,000, কিন্তু অ্যাকচুয়ালি এই টোটাল টাকাটায় ক্যাশ না, এর মধ্যে বলছে ডেপ্রিসিয়েশনও আছে আর ব্যাড ডেপ্টও আছে। তার ডেপ্রিসিয়েশন আমরা ইনডাইরেক্ট মেথডে বের করছিলাম, তখন কত ডেপ্রিসিয়েশন হয়েছিল হিসাবে? 22,000। তাহলে এখান থেকে 22,000 মাইনাস হবে। জি। আর ব্যাড ডেট বের করছিলাম কত? 2,000 2,000। 24,000, এই 2,50,000 দিয়ে 24,000 বাদ যাবে। 2,50,000 দিয়ে 24,000 বাদ গেলে কত থাকে? 2,26,000। 2,26,000। তাহলে এটা হইলো ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্সেস। ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্সেস। এই অপারেটিং এক্সপেন্সেসে ইনডাইরেক্ট মেথডে আরেকটা আইটেম আমরা করেছি, সেটা কি বলতে পারেন? রাইট। যদি আমরা ভুলে যাই, না বুঝি, তাহলে ইনডাইরেক্ট মেথডে যেটা করছি সেটার দিক তাকাবো, তাহলে পেয়ে যাব। কারণ আমার তো আগেই জানি যে আমার অপারেটিং একই আসবে, ফিগার একই হইতে হবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইটাতে, তাহলে তো আর ক্যাশ মিলবে না, ভিন্ন হওয়ার কোনোই কারণ নাই। আমার ইনডাইরেক্টে ক্যাশ ইনফ্লো হয়েছিল কত টোটাল? ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ইনফ্লো হয়েছিল কত টোটাল? 19,000 স্যার, ফাইন্যান্সিয়াল ইয়ারে 19,000। 48,000 স্যার। না 48,000। তাহলে আমাকে ডাইরেক্ট মেথডও 48,000ই হতে হবে, তাই না? জি স্যার। কারণ কি? কারণ ফাইন্যান্সিং আর ইনভেস্টিং তো সেম। তাহলে আমার এখানেও যদি ডাইরেক্ট মেথডে যদি 48,000 না হয়, তাহলে তো আমার ক্যাশ মিলবে না, সোজা হিসাব নাকি? কথা বলেন? জি স্যার। হ্যাঁ। সো দ্যাট আমরা যদি কোনো সময় না বুঝি, আমরা ইনডাইরেক্টে চলে যাবো ওখানে কি করছি। তাহলে আপনি দেখেন আমরা কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা আইটেমের দিক যদি তাকাই, এই যে সেলস আমরা করে ফেলছি, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, এই যে কস্ট অফ গুডস সোল্ড আমরা করে ফেলছি, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স। এরপর তো এটা মাইনাস করে বের করছি, এখানে তো আর কিছু নাই। একটা ফিগার আছে 250 কস্ট অফ
গুড সোল্ডের আগে পরে সেটা হলো অপারেটিং এক্সপেন্সেস, মানে ব্যবসা চালাইতে যে খরচটা সেটা আমরা বের করে ফেলছি, যে ডেপ্রিসিয়েশন এবং ব্যাড ডেট বাদ দিয়ে বলছি যে 2,26,000 হলো ক্যাশ পেমেন্ট পেইড ফর অপারেটিং এক্সপেন্সেস, বের হয়ে গেল। ওকে, এইবার আরেকটা আইটেম আমরা ইনডাইরেক্ট করেছি, দেখেন আরেকটা ক্যাশ পেমেন্ট করছি, সেটা কিসের বলতে পারেন? ইনকাম ট্যাক্সের। অঙ্ক কিন্তু করা আছে, শুধু দেখে নামটা বলবেন, আর তো কিছু কাজ নাই এখানে, চিন্তারও কোনো কারণ নাই। হ্যাঁ, একটা জি। টেবল দেখতে পাচ্ছি স্যার, আমাদের টেবল তো আমরা করে ফেললাম না? আমরা বলছি যে ইনডাইরেক্ট দেখে বলেন যে আরেকটা আইটেম আমরা বাদ দিছি, আইটেমটা কি? ট্যাক্স আইটেমটা। আরেকটা আছে আমাদের ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কি? অর্ধেক কথা কেন বলেন? 3/1 কথা কেন বলেন? Tax paid, sir. ট্যাক্স পেয়েবল Tax স্যার। paid, সম্পূর্ণ Payable. কথা বলেন, তা নাহলে তো বোঝা যায় না। আপনি যদি বলেন আমি ক্লাস, এতে কি বুঝায় বলেন তো? জি ঠিক আছে স্যার। আমি ক্লাস বলেন কি বুঝায়? আবার বললেন স্যার ক্লাস, কি বুঝায় বলেন তো? টিচার ক্লাস নেয় না স্টুডেন্টের ক্লাস করে, কোনটা বুঝবো? কথা সবসময় পূর্ণাঙ্গ ভাবে বলতে, ট্যাক্স পেইড, ইনকাম ট্যাক্স পেয়েবল স্যার। ইনকাম ট্যাক্স পেইড। আবার পেয়াবেল আসলো কোত্থেকে? ও সরি স্যার, সরি স্যার। ওখানে ইনডাইরেক্ট ইনকাম ট্যাক্স পেয়াবেল আছে নাকি? না স্যার, ট্যাক্স পেড। ট্যাক্স Paid, পেইড, sir. ইনকাম ট্যাক্স পেইড। কত টাকা করছিলাম? 43,000 স্যার। 43,000। এখানেও তাই হবে, ইনকাম ট্যাক্স পেইড টাকা 43,000। এখন হিসাব করে দেখেন যে ইনডাইরেক্ট মেথডে আমরা করছিলাম, কিন্তু এই ডাইরেক্ট মেথডে এখনো সেটা বিবেচনা করা হয়নি। এরকম কি কোনো আইটেম আছে? কিছু নাই, এই যে এইভাবে করেছিলাম কালকে রাইতে সুদাই। ইনডাইরেক্ট মেথডে আমরা করেছিলাম, কিন্তু ডাইরেক্টে এসে আমরা সেই আইটেমটা টাচ করি না, এরকম কি কোনো আইটেম আছে? না স্যার। সবাই কনফার্ম? বুঝতেছেন না নাকি? জি স্যার, সবগুলো টাচ করা হয়েছে স্যার। সবগুলো টাচ করা হয়েছে, তাহলে সবগুলো টাচ করা হলে এখন কত আসছে টোটাল? 8,77,000। তাহলে হলে কেমন? ইনডাইরেক্টে তো আইছে মাত্র 48,000। স্যার রেজাল্ট হচ্ছে বিয়োগ করে 48,000 মিলে গেছে স্যার। এখানে 48,000। এখন দেখেন এই সলিউশন দেখেন মিলছে কিনা। জি স্যার, মিলছে স্যার। সলিউশন থেকে আমরা দেখি যে আমরা এইভাবে করছি কিনা। স্যার এখানে তো ওয়ার্কিং নিচে করে দিচ্ছে, আপনি যেভাবে বলছেন ওইভাবে করে করে বসালেও তো হবে। ওই যে ক্যাশ রিসিপ্ট দিয়ে এক পাশে ওইভাবে লিখে অ্যামাউন্টটা বের করলাম, দেন হচ্ছে ক্যাশ পেমেন্ট টু আপনি দুইভাবেই করেছেন, এখন দেখেন আপনার চোখে কোনটা ভালো লাগে। আপনার চোখে যেটা ভালো লাগে আপনি সেইভাবেই করেন। তাহলে আমরা ডাইরেক্ট মেথডে পেয়ে গেলাম। তাহলে এখন তো আগেই বলেছি আর কোনো ডিফারেন্স থাকবে না ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, শুধুমাত্র অপারেটিং আমরা ডাইরেক্ট বের করতে হবে, বাকি আর দুইটা সেম। তাহলে 48 এর সাথে দুইটা যোগ করেন
দেখবেন যে লেখার তো দরকার, ওটা তো আমরা করছি। আর যখন আমরা ডাইরেক্ট মেথড করব তখন তার ইনডাইরেক্ট মেথড যদি করতে হয় তাহলে ওখান থেকে রেফারেন্স দিয়ে নিয়ে আসবেন যে ক্যাশ রিসিভ ফ্রম ক্যাশ ইনফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি ব্র্যাকেটে লিখবেন ফ্রম ইনডাইরেক্ট মেথড লিখে এখানে এটা নিচে ফিগারটা দেবেন। তাহলে ওইভাবে আটটাও লেখেন ক্যাশ রিসিভ বা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ব্র্যাকেটে লিখবেন ফ্রম ইনডাইরেক্ট মেথড। এখন এই তিনটা যোগ করবেন ওই ইনডাইরেক্টের মতন, তার সাথে ওপেনিং ক্যাশ যোগ করবেন, ক্লোজিং ক্যাশ বের করবেন। স্যার ইনডিরেক্ট মেথডের এই ওয়ার্কিং গুলো একটু দেখি স্যার, একটু উপরে দেখি যান। হ্যাঁ, ইনডিরেক্ট মেথডের ওয়ার্কিং আছে তো স্যার, সেগুলো একটু। স্যার ওয়ার্কিং এর অংশটুকু দেখালে হবে স্যার। এই যে ওয়ার্কিং এ দেখাচ্ছি তো, দেখা যাচ্ছে না স্যার? একটু জি স্যার দেখা যাচ্ছে, থ্যাংক ইউ স্যার। স্যার এগুলোর কি সফট কপি পাওয়া যাবে স্যার? স্যার এই তিনটা কি যোগ করবো স্যার? এরপরও আবার সফট কপি চান? স্যার স্যার এই তিনটা কি যোগ করবো স্যার? না হ্যাঁ, 48,000। তিনটা যোগ করবেন। ওখানে তো আপনার 19 আসার কথা, তাই না? জি জি স্যার। কারণ এটা তো আমরা ডাইরেক্ট মেথডে বের করছি 48, এরপরে লিখবেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি 14,000 ব্র্যাকেটে লিখবেন ফ্রম ইনডাইরেক্ট মেথড, তারপর লিখবেন ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি 43,000 ব্র্যাকেটে লিখবেন ফ্রম ইনডাইরেক্ট মেথড, টোটাল নামাবেন 19,000। টোটাল 19,000। তার সাথে ওপেনিং ক্যাশ যোগ করবেন আর ক্লোজিং ক্যাশ মাইনাস করবেন। স্যার শুধুমাত্র এই অধ্যায়ে সফট কপিটা দিলে খুব উপকার হতো স্যার। জি, বুঝি নাই স্যার, বলছিলাম যে এই অধ্যায়ের সফট কপিটা দিলে খুব উপকার হতো স্যার। স্ক্রিনশট নিয়ে নেন। এখন বলেন ডাইরেক্ট মেথডে বোঝেননি কেউ আছেন? কোনো আইটেম বোঝা হয়নি বা কনফিউশন আছে? স্যার এই সবগুলো যোগ করার পরে স্যার এটার রেজাল্টটা কি কোনোটার সাথে মিল হয়, মানে ইয়া হবে স্যার? এই যে কত হয়েছে, সব যোগ করলে কত হয়েছে? স্যার ওপেনিংটা একটু দেখতে পাচ্ছি না। ওপেনিং আর ওপেনিং ক্লোজিং। তো এখানেই তো দেওয়া আছে যে 51,000। হ্যাঁ 51,000 আর 70,000 এখানে তো দেওয়া আছে। জি স্যার। ক্লোজিংটা মিলাবেন ইসে গিয়ে ব্যালেন্স শিটের সাথে। ওপেনিং এই জায়গায় বলাই তো আছে 51,000। জি স্যার 51,000 আর 70,000। আর ক্লোজিংটা মিলাবেন ব্যালেন্স শিটে, এই যে ব্যালেন্স শিটে 70,000 আছে, একই তো জিনিস। জি স্যার। আমার শুধু পার্থক্য অপারেটিং ইনকাম, আর বাকি সব সেম, 70,000। কোনো পার্থক্য নাই, বাকি সব সেম। দিস দি ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট মেথড। অনেক সময় কোশ্চেন আছে, 5 মার্কের কোশ্চেন আসে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট মেথড অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো? আমরা লিখতে পারবো না ডিফারেন্সটা? জি স্যার পারবো। What is the difference between indirect and direct cash flow method? এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? শুধু বলবেন কোনো পার্থক্য নাই, সব সেম, শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিতে ওখানে বের করতে হয় ইনডাইরেক্ট পদ্ধতিতে, যেখানে ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা অপারেটিং প্রফিট বা নেট ইনকাম নিয়ে তার সাথে অ্যাডজাস্টমেন্ট করে আমরা বের করি। আর ডাইরেক্ট মেথডে আমরা সরাসরি কাস্টমারকে কত পেমেন্ট করেছি এবং সাপ্লায়ার্সকে কত পেমেন্ট করেছি, অপারেটিং এক্সপেন্ডিচার কত পেমেন্ট করেছি, সেইটা ডাইরেক্ট হিসাব করে যেটা বের করে করা হয়
সেটাকে বলা হয় ডাইরেক্ট মেথড আর ওইটাকে বলা হয় ইনডাইরেক্ট মেথড। দিস দ্য ডিফারেন্স। এবং উভয় পদ্ধতিতে ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি সেম। তাহলে আমাদের ক্যাশ ফ্লো এখানেই শেষ। আমরা নেক্সটে অন্য চ্যাপ্টারে চলে যাব, কিন্তু যদি কেউ বুঝে না থাকেন তাহলে আমি বলবো এটা আমার ব্যর্থতা। শেষের দিকে একটু আরেকটু বলবেন স্যার কাইন্ডলি। শেষের দিকে কোনটা, কোন লাইন? এই শেষের লাইনটা এইটা? না, শেষে যেটা ওই যে মুখোমুখি যে কথাটা বললেন আর কি, আমরা আগের ব্যালেন্স গুলো নিয়ে এসে পুরা এই যে কিছু ওপেনিং ছিল, এরপরে আবার ক্লোজিং আসলো। স্পেসিফিক ভাবে বলেন, কোন আইটেম স্পেসিফিক ভাবে বলেন। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মেথডের ডিফারেন্সটা উনি জানতে চাইছে যে কিভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথডের ডিফারেন্স হলো, ডিফারেন্সটা না স্যার, যে অঙ্কটা লাস্টে যে আমরা করলাম 48,000 টাকা করলাম যে ইনকাম, যেটা এটা পরে যে আবার এই যে আগে ব্যালেন্সিং করলাম না, যে কিছু ক্লোজিং ছিল কত, ওপেনিং ব্যালেন্স ছিল কত, ওখানে কোন কোন আইটেমটা যোগ করছে ওটা একটু বলেন স্যার, কারণ এটা আপনার ওয়ার্কিংসটা করা নাই তো স্যার এখন। না 48,000 তো আমরা বের করছি। এই পর্যন্ত আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা, এটা সমস্যা না, এটা ঠিক আছে। সমস্যা নাই। সমস্যা না থাকলে বাকিটা তো ইনডাইরেক্ট মেথডে বের করছি, এই যে 14,000। ইন্টারেস্ট মেথড ওই ফিগার গুলো নিয়ে আসবো শুধু 14,000। আর এখানে বলবেন যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ব্র্যাকেটে লিখবেন ফ্রম ইনডাইরেক্ট মেথড, দেখেই 14,000 টাকা নিয়ে যাবেন। আচ্ছা 14,000 নিলাম ইনডাইরেক্ট মেথড থেকে, যেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আসছে এটা। তারপর লিখবেন ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ব্র্যাকেটে লিখবেন ফ্রম ইনডাইরেক্ট মেথড, এই যে 43,000 মাইনাস। এখন এই 48, 14 আর 43 এই তিনটা যোগ করলে হবে 19,000 প্লাস। ওইটাকে লিখবেন নেট ইনক্রিজ ইন ক্যাশ 19,000। ঠিক আছে এখন। তারপর লিখবেন ক্যাশ ওপেনিং ব্যালেন্স, এটা দেওয়াই আছে ব্যালেন্স শিটে 51,000। তারপর লিখবেন ক্যাশ ক্লোজিং ব্যালেন্স 70,000। এখন দেখবেন ব্যালেন্স শিটে 70,000 আছে কিনা, তাহলে ডাইরেক্টটাও মিলে যাবে, ইনডাইরেক্টটাও মিলে যাবে। আমরা যদি ফরম্যাটটা বুঝে থাকি, আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি ফরম্যাটের বাইরে কিন্তু কোনো আইটেম নাই বা ছিল না। আমরা যেভাবেই বুঝি না কেন ফরম্যাটটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা দিয়েছি। আগে ফরম্যাট বোঝার চেষ্টা করবেন, ফরম্যাটটা বুঝলে অঙ্কের আপনার 50% বোঝা হয়ে যাবে। তারপরে আমরা দুইটা প্রবলেম করেছি, যে দুইটা প্রবলেম করেছি অন্ততপক্ষে 50টা প্রবলেমের সমান হয়ে গেছে আমার হিসাবে। সো দ্যাট পরে যদি কেউ ক্যাশ ফ্লো না করেন সেটা আমার ব্যর্থতা, আপনাদের না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার নতুন চ্যাপ্টার নিয়ে দেখা হবে।